দরজার আটকা। ঈশা দরজার আটকা, মর্জিনা আসতে। আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে ইতিমধ্যে যারা আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে আমার লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডে আমার লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। আমরা 2-1 মিনিটের ভিতরে ক্লাস শুরু করে দেবো। মাওরে একটু নিয়ে যাও, আমি ক্লাস নিচ্ছি। মাওরে একটু নিয়ে যাওয়ার কথা বলো না। এক মিনিটের ভিতরে আমরা ক্লাস শুরু করতেছি। 1 মিনিট একটু সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। আচ্ছা, তাহলে সবাই হচ্ছে অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। তাহলে আমরা ক্লাসটা এখনই শুরু করব। সম্ভবত আজকে আমরা পার্ট 3 পড়ব। আশা করি আমাদের আজকেই সম্ভবত ক্লাসটা শেষ হয়ে যাবে। আর একটা টাইপ আছে যেটা হচ্ছে সমাবেশের সাথে রিলেটেড, সেই টাইপটা আমি আজকের শিটে আর অ্যাড করিনি। সেটা সমাবেশ যখন পড়ানো হবে ইনশাল্লাহ, তখন সমাবেশের সাথেই পড়ানো হবে। আশা করি আজকে আমরা শিটটা শেষ করতে পারবো। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। আশা করি সবার কাছে ক্লাসটা ভালো লাগবে। আচ্ছা, আমরা আজকে শুরু করব মুদ্রা দিয়া। মুদ্রার ম্যাথগুলো ছিল খুব সম্ভবত টাইপ 10। আমরা আজকে টাইপ 10 দিয়ে পড়ানো শুরু করব। প্রথমে আমরা পড়ব হচ্ছে মুদ্রা। আচ্ছা, মুদ্রার বিষয়টা দেখেন।
আমরা দুইটা ঘটনা নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে, দুইবার নিক্ষেপ করলে, আরেকটা হচ্ছে তিনবার নিক্ষেপ করলে। আচ্ছা, বিষয়টা দেখেন, একটা মুদ্রার ক্ষেত্রে আমাদের কি থাকে, একটা হেড থাকে আর একটা হচ্ছে টেল থাকে, তাই না? এখন আপনি মুদ্রার ক্ষেত্রে একটা জিনিস শিখেন যে মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। নমুনা ক্ষেত্রটা হচ্ছে মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n। এখন আপনাকে যদি বলা হয় একবার নিক্ষেপ করছে, মানে কতবার নিক্ষেপ করছে, এই n হচ্ছে কতবার নিক্ষেপ করা হয়েছে, কতবার নিক্ষেপ করা হয়েছে। তার মানে যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে n হচ্ছে 1, তখন হচ্ছে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রে আসে কত, 2। দুইবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার n, এনে যায় 2 বসান, তাহলে আসে কত, 4। তিনবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস হচ্ছে 2 কিউব, দ্যাট মিনস হচ্ছে 8। তাহলে আমরা কি শিখলাম, মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে কি কতবার নিক্ষেপ করা হচ্ছে, একবার নিক্ষেপ করলে হবে 2, দুইবার নিক্ষেপ করলে হবে 4, তিনবার নিক্ষেপ করলে হবে 8। তার মানে কি একবার নিক্ষেপ করলে আমার ইনপুট হচ্ছে 2, দুইবার নিক্ষেপ করলে আমার ইনপুট হচ্ছে 4, তিনবার নিক্ষেপ করলে আমার ইনপুট হচ্ছে 8। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? কোথা থেকে আসছে? পুরো বিষয়টা আসছে এই 2 টু দি পাওয়ার n। মুদ্রার ক্ষেত্রে আমাদের সূত্র কি, 2 টু দি পাওয়ার n। তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি কিনা? যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো, বেসিক ক্লিয়ার। তার মানে আমরা ইনপুটটা বুঝছি কিনা, আরো সহজভাবে লেখেন, ইনপুট ক্লিয়ার। তার মানে একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে আমার ইনপুট হবে 2, দুইবার নিক্ষেপ করলে 4, তিনবার নিক্ষেপ করলে হচ্ছে 8। এতটুকু কি আমরা বুঝছি কিনা, মানে ইনপুটের বিষয়টা আমরা বুঝছি কিনা? এই পর্যন্ত কি বুঝছেন কিনা? আর আজকে খুব ধীর স্থিরভাবে পড়ানো হবে, কারণ এগুলো একটু ক্রিটিক্যাল আলোচনা, এটা আপনারা পারেন না। এর জন্য আমাদের আজকে ক্লাসের কোনো টাইম লিমিট নাই। যতক্ষণ পর্যন্ত মনে হবে আমরা ক্লাসটা নিতে পারবো, আমরা ততক্ষণ মধ্যে আজকের ক্লাসটা করবো। কারণ এগুলো আমি যদি দ্রুত পড়াই কেউ কিচ্ছু বুঝবেন না, আর এগুলো আপনারা পারেন না, মোটামুটি 95% স্টুডেন্টই পারেন না। এই জন্য আমি খুব স্থিরভাবে পড়াবো, এটা পড়াবো, বর্জনশীল অবর্জনশীল ঘটনা পড়াবো, ছক্কার নমুনা ক্ষেত্র পড়াবো। এই তিনটা জিনিস আমি আজকে শেষ করবো, যত সময় লাগুক। সবাই যদি ধৈর্য সহকারে ক্লাস করেন আজকে ইনশাল্লাহ সবগুলো পারবেন। আমি খুব ধীর স্থিরভাবে পড়াবো, এতে যদি আজকের ক্লাস 1.5 ঘন্টা লাগে আমি 1.5 ঘন্টা নেবো। যারা ক্লাসে থাকবেন তারা মনোযোগ সহকারে ক্লাসে থাকবেন, ওকে? আচ্ছা, আমাদের ইনপুট তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি, 2 টু দি পাওয়ার n। n মানে কি কতবার নিক্ষেপ করা হয়েছে, যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে n এর মান হচ্ছে 1, দুইবার নিক্ষেপ করলে 2, তিনবার নিক্ষেপ করলে হচ্ছে 3। গল্প শেষ, ইনপুটের গল্প শেষ। এবার আসেন আউটপুটের খেলা। ইনপুট তো গেল, এবার আসেন আউটপুট। ইনপুটের আলোচনা হচ্ছে আউটপুট নিয়েই। আমি যখন একবার নিক্ষেপ করব, আচ্ছা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা কেমন হতে পারে, হয় হেড পড়বে না হলে টেল পড়বে, হয় হেড পড়বে না হলে টেল পড়বে। আচ্ছা, তাহলে আপনারা যদি একটা কোশ্চেন দেখি, আপনারা একটা কোশ্চেন দিচ্ছি, সেটা 1 নম্বর, যদি একটি মুদ্রা টর্চ করা হয় তবে হেড পড়ার সম্ভাবনা, যদি একটি মুদ্রা, এক্সাম্পল নাম্বার 1, যদি একটি মুদ্রা একবার টর্চ করা হয়, আমরা শিখছি কি মুদ্রার ক্ষেত্রে যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে ইনপুট কি 2 টু দি পাওয়ার n, একবার নিক্ষেপ করা হয়েছে তার মানে n এর মান 1, তার মানে 2 ইনপুট। আচ্ছা, আউটপুট হেড পড়ার সম্ভাবনা, আচ্ছা দেখেন তো ভাই এখানে হেড পড়ার সম্ভাবনা কয়টা, একটা, তাহলে আউটপুট কত, 1। এখানে কি হেড শুধু একটা আছে না, যদি বলে হেড পড়ার সম্ভাবনা তাহলে কি শুধু হেড আছে কি একটা, আউটপুট কত, 1। যদি বলা হয়তো টেল পড়ার সম্ভাবনা, টেল পড়ার সম্ভাবনা কয়টা, একটা, তার মানে তখন আউটপুট হতো 1। আমি কি বুঝতে পারছি? তার মানে অ্যান্সার কি, সম্ভাব্যতা সমান কি 1/2। তার মানে আপনার যদি বলা হয় একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করে যদি বলে হেড পড়ার সম্ভাবতা তাহলে অ্যান্সার হচ্ছে আমার হাফ। যদি বলা হয় টেল পড়ার সম্ভাবতা তাহলে আমার অ্যান্সার হচ্ছে হাফ। কেন? আমরা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা হবে এরকম, এটা লিখে নিতে পারেন চাইলে। তাহলে একবার শুধু হেড পড়ে, একবার শুধু টেল পড়ে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি একদম সোজা কোশ্চেন দেয় তাহলে একবার নিক্ষেপ করলে এই আলোচনাটা দিতে পারে, যদি একদম সোজা কোশ্চেন দেয়। তাহলে আমরা মনে হয় এই পর্যন্ত বুঝছি, তাই না? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার আসেন কোশ্চেন যদি আরেকটু ডিপে যায় তাহলে কি আসবে,
কোশ্চেন যদি আরেকটু ডিপে যায়। এবার আলোচনার বিষয় হচ্ছে মুদ্রাটাকে যদি দুইবার নিক্ষেপ করা হয়, দুইবার নিক্ষেপ করালে আমি কি শিখছি, ইনপুট কি 2 টু দি পাওয়ার n সমান কি 2 স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে 4। আচ্ছা তাহলে আমরা একটু নমুনা ক্ষেত্রটা দেখি। আচ্ছা একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি টেল, এই তো বিষয়টা দেখেন। একটা হচ্ছে হেড একটা হচ্ছে টেল, এই হচ্ছে একটা মুদ্রা, আবার একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করেছে, এই একটা হেড এই একটা টেল। তাহলে কি কি হইতে পারে, হেড হইতে পারে দুইটা, হেড টেল হইতে পারে, টেল হেড হইতে পারে, টেল টেল হইতে পারে। মানে কি আপনি যদি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করেন তাহলে আমার নমুনা ক্ষেত্রে ঘটনা ঘটবে কটা, মোট 4টা। কি কি করতে পারে, যদি এভাবে শিখেন তো ভালো কথা, আর এভাবে যদি না শিখেন তাহলে কীভাবে শিখবেন, দুইটাই হেড পড়তে পারে, আপনি দুইটাই হেড পড়তে পারে। তাহলে দুইটা হেড পড়লে কি দুইটা টেলও পড়তে পারে, দুইটা যখন পড়বে তখন কি দুইটাই তো হেড হইতে পারে, দুইটা টেল হইতে পারে, একটা হেড পরেরটা টেল হইতে পারে, অনুরূপভাবে কি একটা টেল পরেরটা হেড হইতে পারে। আপনি নমুনা ক্ষেত্রে এটা এভাবেও মনে রাখতে পারেন, অথবা আমি যেভাবে লিখছি এভাবে মনে রাখতে, একটা হেড টেল লিখলেন একটা হেড টেল লিখলেন, লিখছি। এবার এর সাথে এর কোনাকুনি কারেকশন করেন, তাহলে হেড আর হেড, হেড এর সাথে এবার এর কোনাকুনি কারেকশন করেন, তাহলে আছে কি হেড টেল, এর সাথে এর কোনাকুনি কানেকশন করেন তাহলে কি টেল হেড, এর সাথে এর কানেকশন করেন তাহলে কি টেল টেল। সবাইকে বুঝছেন, এই নমুনা ক্ষেত্র পড়তে হবে, এই নমুনা ক্ষেত্র না পড়লে কিন্তু পারবেন না। কারণ আপনি দুইভাবে মনে রাখতে পারেন, এভাবে মনে রাখতে পারেন, এভাবে মনে রাখলে কীভাবে মনে রাখবেন, এখানে একটা হেড লিখছি এখানে একটা টেল লিখছি, এখানে একটা হেড লিখছি এখানে একটা টেল লিখছি, এর কোনাকুনি অ্যাড করলাম তাহলে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। বুঝাইতে পারছে এই পর্যন্ত? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার বিষয়টা দেখেন তো, এটা কি দুইটাই হেড, দুইটাই হেড, এই জায়গায় কি দুইটাই টেল, আর এখানে ঘটনা করছে কি এই দুই জায়গায় একটা হেড একটা টেল, এই দুই জায়গায় কি একটা করে হেড পড়ছে না, অথবা কি একটা করে টেল পড়ছে না। এই জায়গায় কি দুইটাই হেড, মানে উভয় ক্ষেত্রে হেড, দুইটাই হেডে আরেকটা বাংলা লেখা যায় উভয় ক্ষেত্রেই হেড, দুইটা টেলে কি লেখা যায় উভয় ক্ষেত্রেই টেল। আচ্ছা এখানে কি একটা হেড একটা হেড, তার মানে একটা হেড পড়ছে কয় জায়গায়, দুই জায়গায়। তার মানে যদি শুধু বলা হয় একটা হেডের কথা তাহলে আউটপুট হবে কত, 2। যদি বলা হয় একটা টেল তখন আউটপুট কি 2। কিন্তু যদি বলা হয় উভয় ক্ষেত্রে হেড তখন আউটপুট কি 1। যদি বলা হয় উভয় ক্ষেত্রে টেল তখন আউটপুট কি 1। কারণ কি আপনার উভয় ক্ষেত্রে হেড পড়ছে কি একবার, উভয় ক্ষেত্রে টেল পড়ছে কি একবার, কিন্তু একটা হেড পড়ছে কি এই জায়গায় পড়ছে এই জায়গায় পড়ছে, তার মানে তখন ঘটনা করছে কত আউটপুট দুইটা। একটা টেল বললে এই জায়গায় টেল পড়ছে এখানেও টেল পড়ছে, তখন আউটপুট কত 2। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আরো ভালো কথা। এবার একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আমরা বুঝবো। যদি এই পর্যন্ত বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আরো ভালো কথা। এবার সবাই এক্সাম্পলটা দেখেন, এগুলো খুব কঠিন আলোচনা, মনোযোগ সহকারে শোনেন, আমি খুব স্থিরভাবে পড়াচ্ছি, প্রয়োজনে আরো সময় নিয়ে পড়াবো, অধৈর্য হলে এগুলো পারবেন না। আচ্ছা আপনার কোশ্চেন দিছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে 1 নম্বর কোশ্চেন দিছে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা, উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা, উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা। আরেকটা কোশ্চেন দিল একটি হেড পাওয়ার সম্ভাবনা, একটি হেড পড়ার সম্ভাবনা। আচ্ছা ভাই প্রথম আসেন 1 নম্বর অঙ্কটা সলভ করি। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করছে, আমরা বলছি কি মুদ্রার নমুনা ক্ষেত্র কি 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমার ইনপুট। তাহলে দুইবার নিক্ষেপ করছে তার মানে n এর মান কত 2, বসায় দিলেন 2, তাহলে আসে কত 4। তাহলে ইনপুট আসছে কত 4। ভাই 1 সেকেন্ড একটু সবাই লাইনে থাকেন, ভাইয়া একটু দরজাটা চাপ দিয়ে দেন সাজিদ ভাই।
আচ্ছা বিষয়টা দেখেন, উভয় ক্ষেত্রে এইচ পড়ার সম্ভাবনা, খুব ভালো কথা। আপনি প্রথমে ইনপুট বের করছেন কত 4, ইনপুটের ঝামেলা শেষ, এখন আমার খেলা হচ্ছে আমি আউটপুট বের করব। আচ্ছা আমি কি শিখছিলাম একটু আগে, যখন একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করে তখন আমি কি পাই, দুইটা হেড পাই, নাহলে কি দুইটা টেল পাই। একটা হেড পাই তাহলে আরেকটা কি পাই, টেল, তাহলে একটা টেল পাইলে আরেকটা কি পাই, হেড। এই তো নমুনা ক্ষেত্র, তাই না? আচ্ছা এখন হচ্ছে উভয় ক্ষেত্রে হেড, দুইটাই হেড আছে কয় জায়গায়, এক জায়গায়, তার মানে আউটপুট কত 1, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত 1/4। ক্লিয়ার? সবাই বুঝছেন? এখন যদি বলা হয় একটি হেড পড়ার সম্ভাবনা, আচ্ছা একটি হেড আছে কোথায়, এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা হেড পড়ার ঘটনা ঘটে দুইটা, তাহলে তখন আউটপুট কত 2, ইনপুট তো অলওয়েজ 4ই, তার মানে কি 2/4। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? যদি এই পর্যন্ত বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন কেস 1 ডান। কেস 1 কি ডান হয়েছে কিনা একটু সবাই বলেন তো, কেস 1 কি ডান হয়েছে কিনা একটু সবাই বলেন। আজকের ক্লাসটা একটু ধৈর্য ধরে করেন, ইনশাল্লাহ সবাই পারবেন। প্রথম একটু কঠিন লাগবে, মনে হবে যে হচ্ছে না, হচ্ছে কিনা বুঝতেছি না, একটু ধৈর্য সহকারে ক্লাস করেন, দেখেন পারেন কিনা, অবশ্যই পারবেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা কেস 1 ডান মোটামুটি সবাই লিখতেছে। আচ্ছা তাহলে সবারই মানে কেস 1 ডান হয়েছে। আচ্ছা এইবার আসেন আমরা একটু সোজা করে পড়বো কেস 2, যেটা পরীক্ষায় অনেক কঠিন কোশ্চেন হলে আসবে, একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে। সবাই আমার কথাগুলো এখন খুব মনোযোগ সহকারে পড়েন, শোনেন, আশা করি পারবেন। একটা মুদ্রাকে যদি 3বার নিক্ষেপ করে, আমি কি বলছি মুদ্রার নমুনা ক্ষেত্র কি 2 টু দি পাওয়ার n, যদি 3বার নিক্ষেপ করা হয় তাহলে n হচ্ছে 3, তার মানে কি 2 কিউব, দ্যাট মিনস হচ্ছে কি 8। তার মানে যখনই আপনাকে কোনো একটা কোশ্চেন দিবে একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, আপনি চোখ বন্ধ করে ইনপুট সমান সমান লিখবেন 8। আমি কি বুঝাইতে পারছি? একটা মুদ্রাকে যদি 3বার নিক্ষেপ করার কথা বলে, একটা মুদ্রাকে যদি 3বার নিক্ষেপ করার কথা বলে তাহলে অলওয়েজ ইনপুট হচ্ছে 8। কিভাবে আনছি? ইনপুট সমান সমান কি 2 টু দি পাওয়ার n, n মানে কি যতবার নিক্ষেপ করা হয়েছে, কতবার, 3বার, বসায় দেন 8। এই পর্যন্ত ঠিক আছে? তার মানে নমুনা ক্ষেত্রে ঘটনা ঘটবে কয়টা, 8টা। এবার একটু সবাই মনোযোগ সহকারে দেখেন কি কি ঘটনা ঘটবে। তিনোটাই হেড পড়তে পারে, তিনোটাই হেড পড়তে পারে। আচ্ছা তিনোটা যদি হেড পড়ে তার বিপরীত ঘটনা কি, তিনোটাই টেল। সবাই নমুনা ক্ষেত্রটা দেখেন, আমি কিভাবে মনে রাখতে বলবো। তিনোটাই হেড পড়তে পারে, তাহলে তিনোটা হেডের উল্টা ঘটনা কি, তিনোটাই টেল। আচ্ছা দুইটা হেড পড়তে পারে, দুইটা হেড পড়তে পারে, তাহলে দুইটা হেড পড়লে আরেকটা কি, টেল। তাহলে এটার বিপরীত ঘটনা কি, দুইটা টেল পড়বে একটা হেড। মানে আপনি শুধু 4টা ঘটনা মনে রাখবেন, এই 4টা ঘটনার বিপরীত ঘটনা হচ্ছে বাকি 4টা। তাহলে তিনোটা যদি হেড পড়ে তার বিপরীত ঘটনা কি, তিনোটাই টেল। দুইটা যদি হেড পড়ে তাহলে আরেকটা হবে কি, টেল, তাহলে তার বিপরীত ঘটনা কি, দুইটা টেল একটা হেড। আচ্ছা একটা যদি হেড পড়ে তাহলে বাকি দুটো হবে কি, টেল। আচ্ছা তারপর কীভাবে পড়তে পারে, হেড টেল হেড পড়তে পারে না, তিনোটা হেড পড়তে পারে, দুইটা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে, তিনোটা হেড পড়তে পারে, দুইটা হেড পড়তে পারে, এভাবে লেখেন। তিনোটা হেড পড়তে পারে, দুইটা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে, লিখছি। এরপর কি হতে পারে, হেড টেল হেড পড়তে পারে না, পর্যায়ক্রমে, এটা হচ্ছে কি পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে পড়লে কি হেড টেল হেড, বুঝাইতে পারছি? তাহলে 3 2 1, এখানের নামটা লেখেন পর্যায়ক্রমে, এভাবে মনে রাখেন। পর্যায়ক্রমে লিখলে কি হেড টেল হেড, তাহলে হেড টেল হেডের উল্টাটা কি, টেল হেড টেল। ক্লিয়ার? আচ্ছা তিনোটা হেডের বিপরীত কি, তিনোটা টেল। দুইটা হেডের বিপরীত কি, দুইটা টেল। একটা হেডের বিপরীত কি, একটা টেল। আমি কি বুঝাইতে পারছি? এইবার কি এই নমুনা ক্ষেত্রটা অনেক ইজি হয়ে গেল না? এইটাই পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট যদি 3টা আসে। তাহলে আমরা কি শিখবো, কীভাবে আমরা মনে রাখবো, 3 2 1 পর্যায়ক্রমে। আমার সাথে সাথে লেখেন 3 2 1 পর্যায়ক্রমে, লিখছেন 3 2 1 পর্যায়ক্রমে। 3 মানে কি তিনোটাই হেড হবে, 2 মানে কি দুইটা হেড হবে, 1 মানে কি একটা হেড হবে, পর্যায়ক্রমে মানে কি হেড টেল হেড হবে। এইবার এইটার বিপরীত, এটার বিপরীত লেখেন
তিনোটা হেড হইলে কি তিনোটা টেল, দুইটা হেড হইলে কি দুইটা টেল, একটা হেড হইলে কি একটা টেল। এটার পর্যায়ক্রমে তাহলে কি হবে? টেল হেড টেল। এই নমুনা ক্ষেত্রটা যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন ডান। এই নমুনা ক্ষেত্রটা বুঝে থাকলে ম্যাথ মোটামুটি শেষ, সবাই লেখেন ডান। এই নমুনা ক্ষেত্রটা যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই লেখেন ডান। ইনশাল্লাহ শিখে ছাড়বো বর্ধনশীল অপরিসীম ঘটনা, তারপর হচ্ছে মুদ্রার ম্যাথ এবং হচ্ছে ছক্কা। আজকে হলো সম্ভবত সবথেকে কঠিন ক্লাস, সবগুলো ম্যাথ ইনশাল্লাহ শিখাবো, আমি চ্যালেঞ্জ দিলাম, এটা আমার চ্যালেঞ্জ, আমি সবগুলো ইনশাল্লাহ শিখাবো সবাই। শুধু একটু ধৈর্য ধারণ করে অস্থির হয় না। আমরা তো বলছি আজকে আনলিমিটেড টাইম, যতক্ষণ লাগে আমরা ততক্ষণ ক্লাস নেবো। এখন কি একটু সোজা হয়েছে না? আস্তে আস্তে সবটাই সোজা হবে। আপনারা অস্থির হয়ে গেলেই ক্লাসটা নেওয়া কঠিন হয়ে যায়, কথা কি বুঝছেন? তাহলে এই পর্যন্ত আমরা শিখছি, তাই না? পারবেন না মানে বললে কোনো কথা আছে? আর এটা ভাই অনলাইনের পড়া, এর জন্য এটা একটু মাথায় রাখতে হবে যে একই কঠিন জিনিস তার উপরে আবার অনলাইন, এগুলো সরাসরি পড়াইলে অনেকে পারে না। ঠান্ডা মাথায় এবার দেখেন আমরা পারি কিনা ইনশাল্লাহ। আচ্ছা এইবার আসেন ভাইয়া ম্যাথে। আমি কি বলছি, একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে আমার ইনপুট কি? অলওয়েজ 8। একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে আমার ইনপুট হচ্ছে অলওয়েজ 8। ইনপুট নিয়ে আমার কোনো খেলা না, খেলা হচ্ছে আমার আউটপুট নিয়ে। আপনারা কোশ্চেন দিছে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে নাম্বার 1 নম্বর কোশ্চেন, একটি হেড এই কোশ্চেনটা ভাবে আসতে পারে একবার এইচ পাওয়ার সম্ভাবনা। আপনার প্রথম কোশ্চেন দিছে কি একটা হেড, এটারে এভাবে দিতে পারে একবার এইচ পড়ার সম্ভাবনা। আচ্ছা আমি ইনপুট জানি কি? অলওয়েজ 8, কারণ একটা মধ্যে 3 বার নিক্ষেপ করছি। এবার প্রশ্ন হচ্ছে এই ম্যাথে আউটপুট কত? আপনাকে অলওয়েজ এই ধরনের ম্যাথ করতে হলে প্রথমে নমুনা ক্ষেত্রটা লিখতে হবে। নমুনা ক্ষেত্র কি জানি শিখছি? 3, 2, 1 পর্যায়ক্রমে, 3, 2, 1 পর্যায়ক্রমে এই নমুনা ক্ষেত্র দিয়ে ম্যাথটা করতে হবে। প্রথমে খাতায় নমুনা ক্ষেত্রটা লিখে ফেলেন তো। 3টা হেড, 2টা হেড, একটা হেড, পর্যায়ক্রমে নাকি হেড টেল হেড। আর এখানে কি হবে? এটার বিপরীত, 3টা টেল, তাহলে 2টা হেড হলে 2টা টেল, এই পর্যন্ত শেষ। আচ্ছা এইটা প্রথমে আপনি নমুনা ক্ষেত্রটা মাথায় গাইতে নেবেন বা খাতায় লিখে নেবেন। এবার আপনার বলছে কি একটা হেড। আচ্ছা এই পুরো ঘটনার ভিতর দেখেন তো একটা হেড আছে কোথায়? একটা হেড, এখানে 3টা হেড, এখানে 2টা হেড, এখানে একটা হেড, এখানে 2টা হেড, এখানে 3টা টেল, এখানে একটা হেড, এখানে একটা হেড। তার মানে একটা হেড আছে কয়টা ঘটনায়? 1টা 2টা 3টায়। তার মানে আউটপুট কত? 3। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জাস্ট নমুনা ক্ষেত্রটা লিখবেন, আর কিচ্ছু লাগবে না। একটা হেড বলছে, একটা হেড মানে কি পুরো ঘটনার ভিতরে এই জায়গায় 3টা হেড, এই জায়গায় 2টা হেড, এখানে একটা হেড, এখানে 2টা হেড, এখানে কোনো হেডই নাই, এখানে একটা হেড, একটা হেড শুধু মার্ক করেন, এখানে 2টা হেড, এখানে একটা হেড। তার মানে আউটপুট কত? 3। 1 নম্বর অঙ্ক কি সবাই বুঝছে? কি সবাই বুঝছি? আরেকটা অঙ্ক করে ফিডব্যাক নিচ্ছি। এবার বলছে 2টি হেড পাওয়ার সম্ভাবনা, 2টি হেড। আচ্ছা প্রথমে বলছিল একটা হেড, খুব ভালো কথা। এবার বলছে কি 2টা হেড। দেখেন তো 2টা হেড আছে কোথায় কোথায়? এখানে 3টা হেড না, এখানে হচ্ছে 2টা হেড, খুব ভালো কথা। একটা, এখানে 2টা হেড, ভালো কথা, এখানে 2টা হেড। তাহলে 2টা হেড আছে কয় জায়গায়? 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। তার মানে এই জায়গায় 2টা হেডের ক্ষেত্রে আউটপুট কত? 3। তাহলে সম্ভাব্যতা সূত্র ছিল কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দ্যাট মিনস হচ্ছে 3/8। তার মানে আপনারা যদি একটা হেড বলে আপনার নমুনা ক্ষেত্রে দেখবেন যে কোন কোন জায়গায় একটা হেড আছে, পারলাম। 2টা হেড বললে নমুনা ক্ষেত্রে দেখবেন কোথায় কোথায় 2টা হেড আছে, দেখলাম। আচ্ছা 2টা হেড না বলে যদি 2টা টেল বসতো তখন আবার আমি খুঁজতাম কি 2টা টেল আছে কোথায় কোথায়? 2টা টেল আছে কোথায়? এখানে একটা, এই একটা, 2টা, এই একটা, 3টা। তাহলে যদি 2টা টেল বলতো তাহলে কি টেল আছে কয়টা? 3টা। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন লেখেন 1 + 2 ডান। আর 3টা অঙ্ক করাইলেই ইনশাল্লাহ সব পারবেন। অ্যান্সার লেখা লাগবে না, বুঝছেন কিনা? 1 + 2 ডান হয়েছে নাকি?
বললাম তো আমি চ্যালেঞ্জ দিছি, নমুনা ক্ষেত্রে ইনশাল্লাহ আমি সবাই বুঝাই ছাড়বো। মুদ্রার ম্যাথ, ছক্কার ম্যাথ, বর্ধনশীল অবর্ধনশীল স্বাধীন অধীন ঘটনা, এগুলোর কনসেপ্ট আমি সবাই বুঝাই থাকবো ইনশাল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ, দেখি আমার চ্যালেঞ্জ আমি গেইন করতে পারি কিনা। আচ্ছা, তাহলে সবাই যেহেতু লিখছেন ডান, আমি তাহলে ধরে নিচ্ছি সবাই পারছেন। আচ্ছা, এইবার আপনারা কোশ্চেন দিছে কমপক্ষে, কয়েকটা বাংলা একটু বোঝেন। কমপক্ষে, কমপক্ষের আরেকটা বাংলা হচ্ছে ন্যূনতম। ন্যূনতম, কমপক্ষে, ন্যূনতম, অন্তত, এগুলো একই শব্দ। আপনাকে পরীক্ষায় যদি কমপক্ষে দেয়, অথবা যদি ন্যূনতম দেয়, অথবা যদি অন্তত দেয়, এই তিনটা দিয়ে একই জিনিস বোঝায়। কমপক্ষে বলুক, ন্যূনতম বলুক, অন্তত বলুক, এই তিনটার যে কোনো একটা টার্ম দিতে পারে। হয় কমপক্ষে দিবে, নাহলে ন্যূনতম দিবে, নাহলে অন্তত দিবে। বুঝাইতে পারছি? আচ্ছা, বলছে কি কমপক্ষে 2টি হেড, কমপক্ষে 2টি হেড পাওয়ার সম্ভাবনা, অথবা বলবে কি ন্যূনতম 2টি হেড পাওয়ার সম্ভাবনা, অথবা বলবে কি অন্তত 2টি হেড পাওয়ার সম্ভাবনা। এই তিনটা বাংলার যে কোনো একটা দিয়ে যদি 2টা হেড পাওয়ার সম্ভাবনা বলে, গল্প একই। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসে বিষয়টা বুঝি। কমপক্ষে, ন্যূনতম অথবা অন্তত দ্বারা আমি কি বুঝি? আপনার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে। একজন আপনার বললো আপনার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে, তার মানে কি আপনার কাছে কোনো অবস্থাতেই 1 কোটি টাকার কম নাই। হয় 1 কোটি টাকা আছে, নাহলে 1 কোটি টাকার বেশি আছে। আপনারা যদি কেউ বলে ওনার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে, তার মানে কি তার কোনো অবস্থাতেই 1 কোটি টাকার কম নাই। হয় 1 কোটি টাকা আছে, নাহলে 1 কোটি টাকার বেশি আছে। আচ্ছা, এই জায়গায় বলছে কি কমপক্ষে 2টা হেড, তার মানে কি 2টা হেড তো থাকবেই। 2টা হেড তো থাকবেই, 2টা হেডের থেকে কোনোদিনই কম থাকবে না। কিন্তু 3টা হেডও থাকতে পারে, মানে মোট হেড সর্বোচ্চ হতে পারে কয়টা? 3টা হেড না? তার মানে কি কমপক্ষে, ন্যূনতম অথবা অন্তত দ্বারা কি বুঝাইতেছে? 2টা হেড অথবা 3টা হেড, অথবা 3টা হেড। আমার কথা কি বুঝছেন? যদি বলা হয় কমপক্ষে 2টা হেড, তার মানে কি তার কাছে 2টা হেড তো আছে, হেড থেকে বেশিও থাকতে পারে। এর থেকে বেশি থাকলে কয়টা থাকতে পারে? সর্বোচ্চ হেড তো আছে 3টা। তার মানে কমপক্ষে, ন্যূনতম অথবা অন্তত, এ দ্বারা কি বুঝাইতেছে? 2টা হেড অথবা 3টা হেড। এই লাইনটুকু সবাই লিখে নেন, লিখে নিছেন? আচ্ছা, তাহলে যদি বলতো কমপক্ষে 1টা হেড, কমপক্ষে 1টা হেড মানে কি তার কাছে তো 1টা হেড আছেই, এর থেকে বেশিও থাকতে পারে। এর থেকে বেশি থাকতে পারে কি কি? 1টা হেড থাকতে পারে, 2টা হেড থাকতে পারে, 3টা হেড থাকতে পারে। আমার কথা কি সবাই বুঝছেন? কমপক্ষে শব্দটাকে বুঝছেন? তার মানে কমপক্ষে মানে কি? তাহলে কমপক্ষে 2টা হেড মানে কি হয় তার দ্বারা 2টা হেড আছে, অথবা 2টা হেডের বেশি আছে, তার থেকে কম নাই। কমপক্ষে 1টা হেড মানে কি তার কাছে হয় 1টা হেড আছে, না তার থেকে বেশি আছে। তার থেকে বেশি থাকলে কি হবে? হয় 1টা হেড থাকবে, না 2টা হেড থাকবে, নাহলে 3টা হেড থাকবে। আচ্ছা, নমুনা ক্ষেত্রটা একটু লিখি। 3, 2, 1 পর্যায়ক্রমে 3টা হেড, 2টা হেড, 1টা হেড, হেড টেল হেড, 3টা হেড, 2টা হেড, 2টা টেল। এই পর্যন্ত কি ঠিক আছে ভাইয়া? ওকে, এইবার আসেন। আপনারা বলছে কি 2টা হেড থাকবে, নাহলে 3টা হেড থাকবে। 3টা হেড আছে, 2টা হেড এই জায়গায় আছে, 2টা হেড এখানে আছে, 2টা হেড এখানে আছে। তাহলে মোট ঘটনা ঘটতে পারে কয়টা? 4টা। তাহলে আউটপুট কত? 4। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে বিষয়টা দেখেন, কমপক্ষে বলছে, তার মানে কি হয় 2টা হেড আছে, অথবা 3টা হেড আছে। তাহলে 3টা হেড আর 2টা হেডগুলো ফাইন্ড আউট করেন, তাহলে আউটপুট হবে কত? 4। আমি কি এটা বুঝাইতে পারছি? এই জায়গায় হলো 3টা হেড, এই জায়গায় 2টা হেড, এই জায়গায় 2টা হেড, এই জায়গায় 2টা হেড। আপনি এই বাংলা কথাটা লিখে এটা দিয়ে নমুনা ক্ষেত্র দিয়ে আউটপুট বাইর করবেন। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি কথা বুঝা থাকেন, এইবার যদি জাস্ট এই লাইনটার একটু কমপক্ষের জায়গায় এইবার লেখছে, কমপক্ষের জায়গায় এবার শুধু বড় জোর লিখে দিছে। বড় জোর, বড় জোর 2টা হেড, বড় জোর 2টা হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, আপনার কাছে বড় জোর 1 কোটি টাকা আছে, আপনার কাছে বড় জোর 1 কোটি টাকা আছে। তার মানে কি আপনার দ্বারা 1 কোটি টাকার বেশি কোনোদিনই থাকবে না। বড় জোর 1 কোটি টাকা মানে কি আপনার কাছে 1 কোটির কোনোদিনই বেশি থাকবে না, বরং 1 কোটির কমও থাকতে পারে। তাহলে বড় জোর 2টা হেড, এটা মানে কি আপনার কাছে সর্বোচ্চ হেড থাকলে থাকবে কয়টা? 2টা। সর্বোচ্চ হেড থাকলে কি 2টা, 2টার বেশি কোনোদিনই থাকবে না। আচ্ছা, 2টা হেড থাকতে পারে, তো কমও থাকতে পারে। কম থাকলে কি কি থাকতে পারে? 1টা হেড থাকতে পারে, 2টা হেড থাকতে পারে, 1টা হেড থাকতে পারে, আবার কি কোনো হেড নাও থাকতে পারে। তার মানে বড় জোর মানে কি
আমার কাছে বড় জোর 5 টাকা আছে, তার মানে কি 5 টাকার বেশি কোনো দিন নাই, 5 টাকা আছে নাহলে কম টাকা আছে, তাহলে 5-এর কম টাকা কি হইতে পারে? 5 টাকা হইতে পারে, 4 টাকা হইতে পারে, 3 টাকা হইতে পারে, 2 টাকা হইতে পারে, 1 টাকা হইতে পারে, এমনকি আমাদের কোনো টাকা তো নাও থাকতে পারে। তার মানে বড় জোর 2টা হেড মানে কি হয় 2টা হেড হবে, নাইলে কি 1টা হেড হবে, নাইলে 0টা হেড হবে। আচ্ছা এবার একটু ভাইয়া আমরা এখান থেকে একটু দেখবো কি কি এই গল্পগুলো দেখবো। 2টা হেড, আচ্ছা দেখি তো 2টা হেড আছে কোথায় কোথায়? এই জায়গায় 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে। 2টা হেডের গল্প শেষ। এবার সে 1টা হেড, আরো সোজা করে করাচ্ছি, যদি কারো একাধিকবার বের করতে সমস্যা এইভাবে বের করেন। 2টা হেডের গল্প বের করা শেষ। 1টা হেড দেখি তো, 1টা হেড আছে কোথায়? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, হয়েছে 1টা হেড। কোনো হেড নাই এই জায়গায়, 3টা হেড আছে, এটা তো নেওয়া যাবে না। কোনো হেড নাই কি এই জায়গায়? কোনো হেড নাই কি এখানে? না, তার মানে বড় জোর 2টা হেড পাওয়ার ঘটনা কোথায় কোথায়? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তার মানে আউটপুট কত? 7। আরো ইজি করে দিলাম, একটা একটা করে বাইর করবেন। 2টা হেডেরটা বাইর করবেন, 1টা হেডেরটা বাইর করবেন, 0টা হেডের বাইর করবেন। যদি ম্যাথের কোশ্চেন সুপার এক্সেপশনাল হয় তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, তাহলে আউটপুট হবে তখন 7। আমার কথা কি বুঝা গেছে? যদি বুঝে থাকেন, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন 3 + 4 ডান। আর 2টা এক্সাম্পল আছে, তাহলেই এই টাইপ শেষ। আর মাত্র 2টা এক্সাম্পল, ওই 2টা এক্সাম্পল যদি পারেন আপনি নমুনা ক্ষেত্রে মুদ্রার যে কোনো ম্যাথ পারবেন। আর ক্লাসটা কেমন হচ্ছে? সোজা মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? এটা একটু অবশ্যই মাস্টার জানাবেন, কারণ আপনারা যদি খুব ভালোভাবে বোঝেন অনেক বেশি ডিপে ঢুকবো। কারণ আজকের ক্লাস হচ্ছে কঠিন আলোচনা, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং কঠিন আলোচনা। এটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো সোজাভাবে পলাইতে। ওরে ভাইয়া বিন্যাস সমাবেশের ক্লাস তাই আগে এটা শেষ করি, সম্ভবত সব ক্লাসই হবে। আপনারা তো কোঅপারেটিভ না, ক্লাস শেয়ার করেন না, মেনশন করেন না, ফ্রেন্ডদের ইনভাইট করেন না। আমার গ্রুপ আমারই নিজের কষ্ট করে বড় করতে হইতেছে। আমার গ্রুপ সরি টু সে আমার নিজেরই কষ্ট করে মেম্বার অ্যাড করতে হইতেছে, বাড়াতে হচ্ছে। তাহলে আপনাকে আমাকে এতটুকু হেল্প করবেন না? হ্যাঁ আমি কমার্শিয়াল টিচার, এটা তো অস্বীকার করি না, কিন্তু এখন তো ফ্রি পড়াচ্ছি রে ভাই। আগামীতে আমি তো স্ট্যাটাস দিয়ে দিলাম আগামী 2 মাস কোনো নতুন ব্যাচ হবে না। তার মানে এই 2 মাস যে ক্লাসগুলো এগুলো তো ফ্রি ক্লাস। আপনারা একটু বেশি ক্লাস করলে হচ্ছে কি, যদি এখন 400+ স্টুডেন্ট ক্লাস করতেছেন, এটা যদি 1000 হতো তাহলে আমার কি রিদমটা আরও অনেক বেড়ে যেত। মনে হতো যে তাহলে কালকে সমাবেশের ক্লাসটা নেই। কথা কি বুঝছেন? এর জন্য নিজেদের ভালোর জন্যই আপনাকে অনেক বেশি ফ্রেন্ড ইনভাইট করতে হবে, ফ্রেন্ডদের বলতে হবে। এখন তো সবাই ফেসবুকে অ্যাভেলেবেল। তাহলে যখন দেখবো যে ক্লাস রেগুলার 1000 স্টুডেন্ট করতেছে, তখন আমার নিজেরই মনে হবে প্রতিদিন কঠিন কঠিন চ্যাপ্টারগুলোর উপর ক্লাস নেই। আপনি কথা বুঝতে পারছেন? আর ম্যাথ হচ্ছে বিশাল সমুদ্র, এখান থেকে যতই বালতি ঢালা হোক না কেন সমুদ্র শেষ হবে না। আচ্ছা আমরা তাহলে এই পর্যন্ত বুঝছি তো ভাইয়া? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার হচ্ছে লাস্ট পেয়ার মানে 5 আর 6, এই 2টা এক্সাম্পল বুঝলে মুদ্রার অঙ্ক ইনশাল্লাহ জীবনে আর ভুল হবে না। আচ্ছা এইবার আপনাকে 5 নম্বর ম্যাথ কোশ্চেনটা দিছে। কোশ্চেনটা কীভাবে আসতে পারে আমি সবগুলো লিখে দিতেছি। 3টা হেড বলতে পারে, আচ্ছা 3টা হেড না বললে সব কয়টি হেড বলতে পারে, সব কয়টি হেড, অথবা হচ্ছে সব ক্ষেত্রে এইস, সব ক্ষেত্রে এইস, অথবা বলতে পারে প্রত্যেক মুদ্রাতে এইস, প্রত্যেক মুদ্রাতে এইস, অথবা বলতে পারে সর্বাধিক বার হেড, সর্বাধিক বার হেড পাবার সম্ভাবনা। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আপনাকে একাধিক বাংলা ভাষা বলতে পারে কি কি? 3টা হেড, আচ্ছা 3টা হেড, 3টা হেড মানে কি 3টাই যাই, তাই তো? 3টা হেড বলতে পারে। সব কয়টি হেড, এটা কি সব কয়টা হেড না? সব ক্ষেত্রে হেড, প্রত্যেক মুদ্রাতে হেড, সর্বাধিক বার হেড, সবচেয়ে বেশি বার হেড করতে পারে কয়বার? 3 বার। এটা তো নমুনা ক্ষেত্র ব্যয় করার দরকার নাই, সবগুলো হেড চাইছে। সবগুলো হেড কয়বার হইতে পারে? মাত্র 1বার হইতে পারে না? তাহলে আউটপুট কত? 1। আমি কি বুঝাইতে পারছি? আর অলওয়েজ মুদ্রার ক্ষেত্রে ইনপুট কত? 8। সর্বাধিকবার আপনি যদি নমুনা ক্ষেত্রটা আঁকেন, সর্বাধিকবার মানে 3বারই হেড আছে কি, 1বার না? তাহলে 3টি হেড বলুক, সব কয়টি হেড বলুক, সর্বক্ষেত্রে এজ বলুক, প্রত্যেক মুদ্রাতে এজ বলুক, অথবা সর্বাধিকবার হেড বলুক, যাই বলুক না কেন আমার 3টা হেড চাইছে। দ্যাট মিনস আউটপুট কত? 1। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এটার লাস্ট অঙ্ক আপনারা যদি বলা হয় পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল পাবার সম্ভাবনা, টেল পাবার সম্ভাবনা। আচ্ছা কনসেপ্ট বলছে কি পর্যায়ক্রমে, তাহলে আমার কি পুরো নমুনা ক্ষেত্রে আঁকার দরকার আছে? নো, শুধু পর্যায়ক্রমের অংশটা আমি আঁকি। পর্যায়ক্রমের জানি নমুনা ক্ষেত্রে আমি কি শিখছিলাম? হেড,
টেল হেড, আর এটার বিপরীতে শিখেছিলাম কি টেল হেড টেল। মনে কি পড়ে পর্যায়ক্রমে মানে কি প্রথমটা হেড পড়লে পরেরটা পড়বে টেল, তারপরেরটা পড়বে কি হেড। এটার নামই তো পর্যায়ক্রমে। প্রথমটা যদি হেড পড়ে তারপরটা পড়বে টেল, পর্যায়ক্রমে আসতেছে। তাহলে হেডের পর টেল, টেলের পর কি হেড। তাহলে টেল দিয়ে যদি শুরু করেন তাহলে টেলের পর পড়বে কি হেড, হেডের পর পড়বে কি আবার টেল। কথা বুঝে গেছে? চাইছে কি পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল, তার মানে প্রথমে যদি হেড পড়ে তারপরে পড়বে টেল, তারপরে আবার পড়বে কি হেড। এরকম ঘটনা আছে কয়টা? একটা। তার মানে আউটপুট কত? 1। এটা বেশ কিছু বইয়ে ভুল করছে, আউটপুট 2 লিখছে। এইটারও নিছে, এটা তো হবে না ভাইয়া। এটা হচ্ছে যদি বলা হয় পর্যায়ক্রমে মুদ্রাটির টেল এবং হেড পড়ার সম্ভাবনা যদি বলে, আপনাকে যদি বলা হয় পর্যায়ক্রমে মুদ্রাটি হেড এবং টেল, তখন হচ্ছে এইটা। আর যদি বলা হয় পর্যায়ক্রমে টেল এবং হেড, তখন হচ্ছে ঘটনা এইটা। তার মানে এই দুটো কি একই ঘটনা হইলো? এই দুটো তো একই ঘটনা হয় না। একটা হচ্ছে পর্যায়ক্রমে হেড এবং টেল মানে কি হেড টেল হেড, আরেকটা হচ্ছে পর্যায়ক্রমে টেল এবং হেড তার মানে কি টেল হেড টেল। অনেক বইতে এটাকে আউটপুটটা 2 লিখছে, এটা ভুল। তার মানে আউটপুট হবে কত? 1। এখন আপনার মান বসাতে সম্ভবত সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই 5 আর 6 যদি বুঝে থাকেন ফুল টাইপ ডান। যাদের ফুল টাইপ ডান হয়েছে তারা লেখেন ফুল টাইপ ডান। সম্ভাব্যতার সবচাইতে কঠিন আইটেম হচ্ছে এইটা। মানে সম্ভাব্যতার যতগুলো টাইপ আছে দুইটা খুব কঠিন টাইপ, এর মধ্যে এইটা হচ্ছে অন্যতম কঠিন টাইপ। আরেকটা হচ্ছে আমি সমাবেশে পড়াবো, সমাবেশের কনসেপ্ট দিয়ে ওটা খুব ইজি হয়ে যাবে তখন সমাবেশ দিয়ে যদি পড়ি। ফুল টাইপ ডান হয়েছে কিনা, আর আমি পুরো টাইপটা একবার একটু সামারি করবো, আগে দেখি আপনাদের ফিডব্যাক কেমন। যদি সবার ফুল টাইপ ডান হয় তাহলে তো ভালো, আর যাদের ফুল টাইপ ডান হয়েছে বাইরে একটা থ্যাঙ্কস দেন। এই জিনিস 95% স্টুডেন্ট পারতেন না। ফ্রাঙ্কলি স্পিকিং 95% স্টুডেন্ট এই জিনিস পারবেন না, পারেন নাই। এখন বাসায় বসে যে কোনো একটা গাইড বই নেন, নিয়ে হয়তো হেডের জায়গায় টেল দিবে, যা দেখ শুধু নমুনা ক্ষেত্রটা, শুধু নমুনা ক্ষেত্রটা মাথায় শুধু গাইডটা নেবেন। কথা কি বুঝছেন? শুধু নমুনা ক্ষেত্রটা কিভাবে 3 2 1 পর্যায়ক্রমে, 3 2 1 পর্যায়ক্রমে। 3 মানে কি 3টা হেড, 2 মানে কি 2টা হেড, 1 মানে কি একটা হেড। পর্যায়ক্রমে মানে কি হেড টেল হেড। বাকিটা হচ্ছে কি উল্টা ঘটনা। 3টা হেডের উল্টা কি 3টা টেল, 2টা হেডের উল্টা কি 2টা টেল, একটা হেডের উল্টা কি একটা টেল। আর পর্যায়ক্রমে হেড টেল হেড হলে কি টেল হেড টেল। তাহলে এটা কি নমুনা ক্ষেত্র কোনো কঠিন কি হাবি জাবি আইকে উইকে এত কি মনে রাখার দরকার আছে? তাহলে আপনাদের আমি হচ্ছে অন্যতম একটি কঠিন টাইপ পড়াইলাম। পড়াইতে কিন্তু 40 মিনিট লাগছে। আজকে দেখি ম্যারাথন ক্লাস নেই একটা, কখনো তো ম্যারাথন ক্লাস নেই। আজকে ক্লাস ইনশাল্লাহ হবে, শেষ করে না পর্যন্ত, ঠিক আছে? পর্যায়ক্রমে ভাইয়া, পর্যায়ক্রমে মানে কি পর্যায়ক্রমে মানে এটা হচ্ছে রিপিট হবে। হেডের পর বলছে টেল, তার মানে প্রথমে হেড পড়বে তারপর টেল পড়বে। পর্যায়ক্রমে মানে কি হেড এবং টেল বলছে, তাহলে হেড হেডের পর পড়বে টেল, টেলের পর আবার হেড, হেড হেডের পর টেল, টেলের পর আবার হেড। এটা ঘটনা কি একবার। তার মানে আউটপুট কত? 1। যদি বলতো পর্যায়ক্রমে টেল এবং হেড, তার মানে কি টেলের পর পড়বে হেড, আবার পড়বে কি টেল, টেল হেড টেল। এটার ঘটনা কি একবার। আমি কি বুঝাইতে পারছি? এই 3 2 1 পর্যায়ক্রমে, আর কিচ্ছু লাগবে না। 3 2 1 পর্যায়ক্রমে যারা রিটার্নের পরীক্ষা দিতে চাচ্ছেন তারা এই কনসেপ্ট ইউজ করতে পারবেন। আচ্ছা, এইখানে ধৈর্য থাকতে হবে। আপনারা যদি আমাকে কোঅপারেশন মানে আপনারা যদি কোঅপারেটিভ থাকেন অনেক কিছু শিখতে আগ্রহ হয়। আর ক্লাসে যখন অনেক বেশি স্টুডেন্ট ক্লাস করে ক্লাসটা নিতে অনেক ভালো লাগে, কথা বুঝছেন? তখন একটু গল্প করতে মন চায়, একটু বাড়াইয়া পড়াইতে মন চায়। আর যখন দেখি ক্লাসের ভিউ কম না, অত বেশি করতেছে না, তখন তো আগ্রহটা কম থাকে। একে হচ্ছে ফ্রি ক্লাস। আচ্ছা, আমরা তাইলে ভাইয়া নমুনা ক্ষেত্র পারছি। এবার আমরা আরেকটা চ্যালেঞ্জ তাইলে নেব। আমরা এখন শিখব বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা, অধীন ঘটনা। আপনারা যেহেতু এইটা পুরো পারছেন, এখন আমি যেটা পড়াবো এটা এর থেকে অনেক সোজা। এই আলোচনা যেহেতু পারছেন, তো আবার অনলাইনে এগুলো আমরা যখন এডমিশনে পড়াই স্টুডেন্টদের বোঝাটা খুব কঠিন হয়ে যায়। ইন্টারমিডিয়েট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তারাই এই জিনিস বোঝে না। সে জায়গায় আপনারা যেহেতু অনলাইনে আলহামদুলিল্লাহ এটা বুঝছেন, এখন আমি যা পড়াবো সব সোজা। আজকের দিনের কঠিন আলোচনা আমার পড়ানো শেষ। এবার আসেন আমরা বর্জনশীল অবর্জনশীল এই ঘটনাটা নিয়ে, স্বাধীন অধীন এই ঘটনার ভিতরে একটু থাকি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এটা খুবই ইজি আলোচনা এখন যা পড়াবো, এবং এত টাইমও লাগবে না। আচ্ছা ভাইয়া, প্রথমে একটু আমার কথাগুলো সবাই শোনেন। আমি একটা ফর্মুলা লিখলাম, সবাই শুধু স্ক্রিনশট নেবেন, কিছু লিখবেন না।
বিষয়টা দেখেন, আমি একটা সূত্র লিখলাম কি, পি এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। পি এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। যারা সেটের ম্যাথ করছেন তারা এরকম একটা সূত্র শিখছিলেন না, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এরকম একটা সূত্র শিখছিলেন। এবার এন এর জায়গায় শুধু পি লিখবেন, লিখছেন? আচ্ছা লিখলাম। আচ্ছা এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা তো সবার বোঝার কথা। এ ইউনিয়ন বি মানে সব কিছু, আর এ ইন্টারসেকশন বি মানে কি, কমন। তার মানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। আর পি এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে ঘটার সম্ভাবনা। সবাইকে লিখছেন? সবাই একটা স্ক্রিনশট দেন। পি এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। আর এখানে কেস ওয়ান, এটা পি এ ইউনিয়ন বি মানে কি, যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। আর পি এ ইন্টারসেকশন বি হচ্ছে কি, একত্রে ঘটার সম্ভাবনা। নিছেন? আচ্ছা, যদি স্ক্রিনশট নিয়ে থাকে, এবার আমি একটু এক্সাম্পলগুলো করাই। এগুলো এখন ললিপপ টাইপ এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার ওয়ান, এক্সাম্পল নাম্বার ওয়ান, স্ক্রিনশট নেন। নিছেন? এক নম্বর এক্সাম্পলটা একটু দেখি তো কি বলছে। এক নম্বরে বলছে পি অফ এ ইজ ইকুয়ালস টু 0.3, পি অফ বি ইজ ইকুয়ালস টু 0.7, পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান যদি 0.2 হয়, পি এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু হোয়াট? আপনারা এই কোশ্চেন দিছে, পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, পি এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, পি এ ইউনিয়ন বি বাই করতে বলছে। মানে এখানে যে চারটা উপাদান আছে, এই চারটা উপাদানে তিনটা উপাদান দেওয়া আছে। কি কি দেওয়া আছে? পি অফ এ 0.3, পি অফ বি 0.7, পি এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.2। 0.7 আর 0.3 যোগ করলে 7 যোগ করলে 1, 1 থেকে 2 বাদ দিয়ে 0.2 বাদ দিলে 0.8, গল্প শেষ। কথাটি বুঝতে পারছি? আচ্ছা, এই অঙ্কটা এভাবে দিতে পারতো, পি অফ এর মান দিছে, পি অফ বির মান দিছে, পি এ ইউনিয়ন বি এর মান দিয়ে বলছে পি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট? যাই দেখ আমরা কি বের করতে পারবো? কেস ওয়ানের ম্যাথ যাই দেখ আমরা কি পারবো? কিচ্ছু না। সূত্র কি? পি এ ইউনিয়ন বি সমান সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তারপর আপনার চারটা উপাদানের ভিতর তিনটে উপাদানের মান দেওয়া থাকবে, মান বসে দিলে অপর উপাদানটা চলে আসবে। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এটি হচ্ছে ললিপপ আলোচনা, লেখেন কেস ওয়ান ডান। এটা খুব বেশি সহজ আলোচনা। এটা যদি বুঝে থাকেন, কেস টু কেস থ্রি অনেক ইম্পর্টেন্ট আলোচনা, সেটা বুঝবেন। কেস ওয়ানকে বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন, কেস ওয়ান ডান। আর আমি কি ক্লাসটা আমার মতো করে নিব কি না এটা একটু জানান, যে ভাইয়া সময় নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, কারণ আপনারা তো অনেক বিজি। যে যখনই দেখবেন 11টা 11:30 বাজে গেছে, কিরে ভাইয়া এখনও ক্লাস শেষ করে না, ভালো লাগে না। ভালো কি লাগে কি না এটা একটু জানান, যে ভাইয়া ক্লাসটা আপনি আপনার মতো নেন। তা নাহলে আমাকে একটু তড়িঘড়ি করতে হবে, তাড়াহুড়া করতে হবে, কারণ আপনারা যা চাবেন আমি সেভাবেই পড়াবো। আপনারা যদি বলেন ভাইয়া অনেক সময় নিয়ে পড়ান, আমি অনেক সময় নিয়ে পড়াবো। যদি বলেন ভাইয়া দ্রুত শেষ করেন, কারণ আপনারা অডিয়েন্স, আপনারা যা চাবেন সেটাই আমার কাজ করা। মানে এই প্রসঙ্গে একটা কথা আছে, সেই ভালো বক্তা যে জানে স্টেজ তার কাছ দিয়ে কি ডিমান্ড করতেছে। কথা কি বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এরপর আমরা ডিপে ঢুকবো। না, আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না ভাইয়া, এদের যারা যারা ক্লাস করবে করুক। আর সবাই একটু হচ্ছে শেয়ার টেয়ার করেন, সবাই একটু ক্লাসটা দেখুক। আজকে এত কষ্ট করে একটা ক্লাস নিতেছি। আচ্ছা, আমরা তাহলে ভাইয়া এই পর্যন্ত বুঝছি, তাই না? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, এইবার আসেন গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের টাইপ 10-এর মানে টাইপ 11, আমরা তো এখন টাইপ 11 পড়াচ্ছি। টাইপ 11-এর কথাগুলো মনোযোগ করে শুনেন। টাইপ 11-এ আমাদের মূল সূত্র হচ্ছে কি, পি এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি।
এটা হচ্ছে আমার মূল সূত্র। এখন এই সূত্র থেকে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ঘটনা ঘটতে পারে। আপনারা বললো স্বাধীন, স্বাধীনের আরেকটু বাংলা আছে, এটা হচ্ছে নিরপেক্ষ, আরেকটা বাংলা হচ্ছে অনির্ভরশীল। অনির্ভরশীল আপনার পরীক্ষা বলতে পারে স্বাধীন ঘটনা বলতে পারে, নিরপেক্ষ ঘটনা বলতে পারে, অনির্ভরশীল ঘটনা বলতে পারে। যদি ঘটনাটা, সবাই একটু বিষয়টা দেখেন ভাইয়া, স্বাধীন ঘটনা বলতে পারে, স্বাধীনের আরেকটা বাংলা কি নিরপেক্ষ, নিরপেক্ষর আরেকটা বাংলা কি অনির্ভরশীল। এই তিনটার ক্ষেত্রে যে কোনো একটা টার্ম যদি উল্লেখ করে তখন আপনাকে শুধু মনে রাখতে হবে পি এ ইন্টারসেকশন বি, এটা সমান সমান হবে পি অফ এ ইন্টু পি অফ বি। খুবই ইম্পর্টেন্ট সূত্র। আপনাকে যদি স্বাধীন, নিরপেক্ষ অথবা অনির্ভরশীল ঘটনা বলে, স্বাধীন, নিরপেক্ষ অথবা যদি অনির্ভরশীল ঘটনা বলে, তখন আমাদের সূত্র হচ্ছে কি পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। ক্লিয়ার? আচ্ছা, আপনারা এবার যদি আমি একটা কোশ্চেন দেই, এটা শীটের কোশ্চেন দেখি সবাই। শীটের কোশ্চেন নাম্বার 3, শীটের 3 নম্বর কোশ্চেনটা দেখেন। বলছে কি এ ও বি দুইটি স্বাধীন ঘটনা, খুব ভালো কথা। পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/5, পি অফ বি ইজ ইকুয়ালস টু 5/7 হলে পি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট? বিষয়টা দেখেন কি বলছে, পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/5, পি অফ বি ইজ ইকুয়ালস টু 5/7। আর বলা হয়েছে কি এ ও বি দুইটি স্বাধীন ঘটনা। যখনই স্বাধীন ঘটনা কথাটা উল্লেখ করবে, স্বাধীনের জায়গায় আরও কি উল্লেখ করতে পারে, নিরপেক্ষ উল্লেখ করতে পারে, অনির্ভরশীল উল্লেখ করতে পারে। যখনই স্বাধীন ঘটনা বা নিরপেক্ষ বা অনির্ভরশীল বলবে, আমার কনসেপ্ট কি পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি হবে পি অফ এ ইন্টু পি অফ বি। এখন পি অফ এ আর পি অফ বি এর মান বসে দেন, তাহলে অঙ্ক শেষ। আমি কি বুঝাতে পারছি? তারপরে আপনি কি মনে রাখবেন, স্বাধীন, নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা বললে আমার সূত্র কি পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? তাহলে এ আর বি দুইটা স্বাধীন ঘটনা দিয়ে পি অফ এ আর পি অফ বি দিয়ে বসে পি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট? জাস্ট পি অফ এ আর পি অফ বি এর মান বসাইলেই গল্প শেষ, তাই না? এখন যদি এই ম্যাথটা একটু কঠিন করে আসে, তখন কোশ্চেন দিবে পি অফ এ আর পি অফ বি এত হলে পি এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আপনি আসেন ভাইয়া, পি এ ইউনিয়ন বি এটা সূত্র শিখছেন কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তাই শিখছেন না? আচ্ছা, এরপর আপনি শিখছেন কি ঘটনাটা যদি স্বাধীন হয় তখন পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে যদি স্বাধীন, নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা বলে, এরূপ ক্ষেত্রে পি এ ইউনিয়ন বি সমান সমান হবে কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এটার সমান সমান আপনি কি জানেন? পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে আপনাকে যদি কখনো স্বাধীন, নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা বলে পি এ ইউনিয়ন বি বাইর করতে বলে, তখন আপনি এই যে মূল সূত্রটা ছিল এটা দিয়েই আমি আনবো। কি আনবো? পি এ ইন্টারসেকশন বি সমান সমান আমি কি জানি? স্বাধীন, নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। এবার আপনি মানগুলো বসাবেন, তাইলেই গান শেষ। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন, তাহলে এটার নাম দেন আপনার হচ্ছে T01 লেখেন, T01 ডান, 1 ডান লেখেন, 1 ডান লেখলেই হবে। স্বাধীন, নিরপেক্ষ এবং অনির্ভরশীল ঘটনার গল্পটা কি বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে লেখেন 1 ডান, 1 ডান লিখলেই হবে। আমরা কিন্তু আস্তে আস্তে একটা একটা ঘটনা শেষ করে ফেলতেছি। স্বাধীন, নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা যদি বলে তাহলে কি আমরা পারছি কিনা? আচ্ছা, তাহলে T1 ডান হয়েছে, তাই না? T1 ডান, খুব ভালো কথা। এবার আসেন প্যাটার্ন টাইপ 2, এটার ভিতরে প্যাটার্ন 2। প্যাটার্ন 2 প্যাটার্ন
সবাই এটার একটা স্ক্রিনশট নেন। সবাইকে একটা স্ক্রিনশট নিছেন? আচ্ছা, এইবার যদি আপনাকে বলা হয় অধীন বা অনির্ভরশীল ঘটনা, অধীন বা যদি অনির্ভরশীল ঘটনা ঘটে, তখন সেক্ষেত্রে আপনার বিষয়টা দেখেন, পি এ ইন্টারসেকশন বি, পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি? পি অফ এ ইন্টু পি বি বাই এ। এটাকে আরও একভাবে লেখা যায়, এটাকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি দেখেন, পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি? পি অফ এ ইন্টু পি বি বাই এ। এটাকে এভাবে লেখা যায়, পি এভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন পি এ ইন্টারসেকশন বি, যদি আপনি পি অফ এ নেন তাহলে এ থাকবে হচ্ছে নিচে, আর যদি পি অফ বি নেন তাহলে বি থাকবে হচ্ছে নিচে। তাহলে ঘটনাটা কি শিখলাম? পি এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে কি? পি অফ এ ইন্টু পি বি বাই এ। এটা সমান সমান হবে কি? পি অফ এ ইন্টু পি বি বাই এ। আরেকটা সূত্র লেখা যায়, যদি পি অফ বি নেন তখন হবে কি? পি এ বাই বি। তার মানে পি অফ এ নিলে নিচে হবে এ, পি অফ বি নিলে নিচে হবে বি। এই জায়গার দুইটা জিনিস জাস্ট জানার জন্য একটু জেনে রাখতে পারেন। জানলাম। এবার আসেন এক্সাম্পল। এবার আসেন এক্সাম্পল। এক্সাম্পল কি বলছে? আপনার একটা কোশ্চেন দিল, পি এ ইন্টারসেকশন বি সমান সমান 1/6 কমা পি অফ বি ইজ ইকুয়ালস টু 1/3 কমা পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/2 হলে আপনারা বলবে পি এ বাই বি বাইর করতে, অথবা বলবে পি বি বাই এ বাইর করতে। আমরা জানি কি, আপনাকে যদি পি এ বাই বি বাইর করতে হলে আপনি সব ফর্মুলা জানেন কি? পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি? পি অফ এ ইন্টু পি বি বাই এ, অথবা আমি কি জানি? পি এ ইন্টারসেকশন বি সমান সমান পি অফ বি ইন্টু পি এ বাই বি। এখন আপনারা যদি পি এ বাই বি বাই করতে বলে, পি এ বাই বি বাই করতে বলে, তাহলে আপনার এই ফর্মুলাটা নিতে হবে। পি এ বাই বি বাই করতে হলে কি আপনি এই ফর্মুলা নেবেন না? তাহলে এই ফর্মুলা থেকে কী লেখা যায়? পি এ বাই বি সমান সমান কি? পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। এখন আপনি এই জায়গায় যে ভ্যালু দেওয়া আছে ভ্যালুটা বসাই দেবেন, তাহলে এই গল্প শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, আর যদি পি বি অফ এ বাইর করতে না বললে এটা বাইর করতে বলে পি বি অফ এ, তখন কি এই ফর্মুলাটা নেবেন। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি বিষয়টা আরেকবার একটু বলি। আপনার হচ্ছে যে ডাটাগুলো দিয়ে যে কোনো একটা বের করতে বলবে, যেটা বের করতে হলে সূত্র নম্বর হয় 1 নেবেন, যদি 1 বের করতে হলে, যদি 2 বের করতে হলে তাহলে 2 নেবেন। বিষয়টা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে এটা লেখেন T2, 2 ডান, 2 ডান। এটা যদি সবাই বুঝে থাকেন 2 ডান। আমি একটু মুখে পানি দিয়েছি, জাস্ট 1 মিনিট, 1 মিনিট পর আমি বাকি অংশটুকু কন্টিনিউ করতেছি। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু সবাই কমেন্টস করেন।
এটা কি ডান হয় নাই? আচ্ছা, এটা ডান হয় নাই, ঠিক আছে বুঝছি। অনেকে আবার লিখছে এটা কি হয়েছে কিনা অ্যান্সার বাই করা লাগবে না, একজন লিখছে নট ডান, হয়েছে কিনা। আচ্ছা, এটা যদি না হয় কারো তো কমেন্টসও করতেছে না কেউ, এটা কি ডান হয়েছে কিনা। আচ্ছা, যদি এটা ডান হয় মোস্ট ওয়েলকাম, না হলে এটা আমি আরেকবার বলতেছি, একটু পরে বলি। আমি নিজে হাঁপাই গেছি, আসলে অনেক কঠিন আলোচনা তো, অনলাইনে পড়ানো খুব টাফ। আচ্ছা, আমি আরেকটু পরে, আজকে পুরো ক্লাসটা শেষ করা যাবে না, আমার নিজেরই আর হচ্ছে স্পিড নাই, মানে অনলাইনে পড়ানো আমি ভাবছিলাম আজকে পুরোটা শেষ করে দেবো, কিন্তু আরেকটু পড়াই, তাহলে হচ্ছে তাড়াহুড়োই করা লাগবে। আমি আরেকটু জিনিস পড়ে তারপর হচ্ছে আরেকটা ক্লাস নেবো ওর ভিতরেই। আর যেটা বাকি আছে ওগুলো হচ্ছে পরীক্ষায় খুব বেশি একটা আসে তা না, কিন্তু একটু কঠিন আলোচনা, আমি সেটা শিখাবো। আচ্ছা, যেই আলোচনাটুকু সবাই একটু কম বুঝছেন এটা আমি আগামী দিন আবার করব। এখন যতটুকু ইম্পর্টেন্ট সেটা একটু সবাই অ্যাড করে নেন। বর্জনশীল যদি বলে, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। আচ্ছা, আমরা স্বাধীন ঘটনার সময় কি শিখছিলাম? পি এ ইন্টারসেকশন বি সমান কি ছিল? পি অফ এ ইন্টু পি অফ বি। তখন পি এ ইউনিয়ন বি এটা সমান কি ছিল? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি এর জায়গায় কী বসেছিলাম? পি অফ এ ইন্টু পি অফ বি ছিল। আচ্ছা, এটা ছিল কি স্বাধীনের ক্ষেত্রে। এখন আপনারা যদি বর্জনশীল ঘটনা বলে, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে হচ্ছে পি এ ইন্টারসেকশন বি সমান সমান 0, পি এ ইন্টারসেকশন বি সমান সমান 0। যদি বর্জনশীল ঘটনা ঘটে সেক্ষেত্রে পি এ ইন্টারসেকশন বি সমান সমান 0, তাহলে তখন পি এ ইউনিয়ন বি সমান কি হবে? পি এ ইউনিয়ন বি সমান সমান তখন হবে পি অফ এ প্লাস পি অফ বি। কারণ আপনার মূল সূত্র ছিল কি? পি এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এই ছিল না? বর্জনশীলের ক্ষেত্রে এটা যেহেতু 0, তার মানে বর্জনশীলের ক্ষেত্রে তখন আমার সূত্র কি? পি এ ইউনিয়ন বি সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি। এখন আপনারা যদি পরীক্ষায় কোশ্চেন দেয় বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা মানে কি? এ ইন্টারসেকশন বি। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা, তার মানে কি? এ ইন্টারসেকশন বি। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা নাকি? পি এ ইন্টারসেকশন বি চাইছে না, এটার ভ্যালু কত? 0। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনাকে যদি কোশ্চেন দেয় বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত, অ্যান্সার হবে 0। কেন? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আপনি শিখছেন কি? পি এ ইন্টারসেকশন বি সমান সমান 0। আর মূল সূত্র কি ছিল? পি এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা মূল সূত্র ছিল না? অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই সূত্রটাই প্রযোজ্য, অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন আরেকটা টাইপ করাবো, তাই মানে আরেকটা কেস পড়াবো, তাইলে শেষ। আমি নিজেই হাঁপিয়ে গেছি। আচ্ছা, আর একটু যে কথাটা বলি, আমার হচ্ছে আধা ঘন্টার আলোচনা বাকি আছে, আর আধা ঘন্টার আলোচনাটা আজকে করাটা খুব টাফ হয়ে যাবে। আমি এই আরেকটা এই কেস পরে হচ্ছে এই আলোচনাটা শেষ করবো, যেতটুকু বাকি আছে এটা 2-1 দিনের ভিতরে একটা ক্লাস নেব বিকালবেলায়, যেহেতু 30 মিনিটের আলোচনা, অথবা একটা ভিডিও বানাতে পারি, যাই করি সেটা পরবর্তীতে করবো। আর এখানে আলোচনাটা আমি সেখানে একটু রিপিট করার চেষ্টা করবো, যেহেতু এই জায়গায় একটু আমরা দ্রুত কথা বলছি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন কিনা একটু জানান তো? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকো। আমি সামান্য একটু জিনিস বাকি ছিল, আমি একটু বলে দিই কী করবে। সবাই হচ্ছে টাইপ হচ্ছে 11 নম্বর পুরোটা করবেন, টাইপ 10টা সবাই সম্পূর্ণটাই পারবেন। 11 নম্বরটাতে যেখানে যার সমস্যা থাকবে আমি নেক্সট ক্লাস যেদিন নেব সেদিন কমেন্টস যখন করতে হলো সেখানে একটু উল্লেখ করে দিন যে ভাইয়া আমি 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক আছে আর হোমওয়ার্ক আছে 4টা অঙ্ক, এখান থেকে যদি কোনো ম্যাথ না পারেন এটা আমাকে হচ্ছে আগামী ক্লাসে আমি দেখিয়ে দেবো। আমি আবারও বলতেছি, টাইপ 10-এ কারো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। টাইপ 11 যদি কারো কোথাও সমস্যা থাকে আমি নেক্সট যেদিন ক্লাসটা নেব সেই ক্লাসের যখন পোস্ট করব সেই কমেন্টসে জানাবেন,
ক্লাসটা হয়তো বা 2-1 দিন পর হবে, কারণ সম্ভবত তো অনেক দিন পড়ালাম। 2-1 দিন পর যখন নেব তখন আমি কমেন্টসে জানতে যাব, তখন সবাই জানাবে। আর আমি এখন পর্যন্ত যা পড়াইছি এখান থেকে একটু আংশিক আলোচনা বাকি রয়ে গেছে, আদারওয়াইজ মোটামুটি সম্ভবত সবই পড়ানো হয়ে গেছে। এখান থেকে কোশ্চেন হওয়ার কথা যদি একটু ডিপে হয়, আর আরও যদি অনেক ডিপে হয় তার জন্য যে টাইপটা বাকি ওটা আমি সমাবেশের ক্লাসে পড়ানোর চেষ্টা করব। আমার ইচ্ছা ছিল পুরাটাই পড়ানো, কিন্তু আমি নিজে হাঁপিয়ে গেছি, এটা আমার ফল্ট, আপনাদের না। আপনারা সবাই ক্লাস করতে চাইছেন, কিন্তু আমি একটু বেশি জোরে কথা বলতে গেছি, এই কারণে বিভিন্ন কারণে আমি অনেক বেশি হঠাৎ টায়ার্ড হয়ে গেছি। এই কারণে আজকে এই পর্যন্তই থাক। এই পর্যন্ত ক্লাস যে হয়েছে, এই লাস্টের 5-10 মিনিটের আলোচনা বাদে বাকি ক্লাস কি সবার ফুল ক্লাস ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন তো। আপনাদের আগ্রহ ছিল, ফল্ট আমার, ক্লাসটা আমি শেষ করতে পারি নাই, এটা আমার ফল্ট। এই পর্যন্ত যতটুকু পড়াইছি এতটুকু পর্যন্ত ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আসলেই কঠিন এই জিনিস অনলাইনে পড়ানো। আরেকবার একটু ক্লাসটা দেখেন ভাইয়া, এই ক্লাস আবার রিপিট করতে গেলে জীবন বেশি এসে। এর কমেন্টস করেন তো যতটুকু পড়াইছি ফুল ক্লাস ডান হয়েছে নাকি। হ্যাঁ, লাস্টের 5 মিনিট আমার খেয়াল আছে, আমি মুদ্রাতেই বেশি এনার্জি নষ্ট করে ফেলছি। কি মাথার উপর দিয়ে কি সব গেছে? যে তাবাসসুম সাহারা মাথার উপর দিয়ে কি পুরা ক্লাস গেছে না লাস্টের টুকু গেছে? পুরা ক্লাস গেলে তো চিন্তার বিষয়। হ্যাঁ, এটা একটা করোনার ইম্প্যাক্ট। হ্যাঁ, আমি টাইপ 11টা আরেকবার দেখে একটা ভিডিও বানাইতে পারি কিনা। লাস্ট পার্ট সমস্যা নাই, যদি একটা প্রয়োজন একটা ভিডিও বানাবো, অনেক সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে কি, আমার তো কিছুদিন আগে কোভিড থেকে উঠছি, আজকে আর কি প্রেশারটা একটু বেশি গেছে, কারণ পড়ানোটা অনেক কঠিন এই জিনিসগুলো। এখানে আমি এরকম হাঁপিয়ে যাবো নিজেও বুঝি নাই, মানে নিজের এনার্জি যে এই লেভেলে নেমে গেছে এটা বুঝি নাই। এনার্জির উপর আরেকটু ফেথ ছিল, এখানে লাস্টে এসে আমি একটু তাড়াহুড়া করে পড়াইছি, এই কারণে কন্টিনিউ করলাম। আচ্ছা, যেটুকু হয়েছে বাকিটুকু খুব বেশি হলে সর্বোচ্চ একটা 60 মিনিটের ক্লাস নিলে যথেষ্ট, প্রয়োজন একটা ক্লাস নেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, গ্রুপে নিয়মিত আপডেটগুলো খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।